স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ করে বাণিজ্যিক প্রতিশোধে ভারত বন্দরে আটকা ভারতের রপ্তানি পণ্য কূটনৈতিকভাবে সমাধানের পরামর্শ বিশ্লেষকের। পলাতকদের কিছু অর্থ জব্দ করেছে সরকার, বিদেশিদের সহায়তা পেলে করা হবে অ্যাকাউন্ট ফ্রিজ, লুটের টাকা ব্যবহারে ফান্ড গঠন। অর্থনৈতিক সংস্কারের সমন্বয় স্বচ্ছতার অভাব বাজেটে প্রভাব ফেলবে বলছেন বিশ্লেষকরা, বিনিয়োগ বাড়াতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের তাগিদ। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার, আর এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ভারত বাংলাদেশের মধ্যে চলছে বাণিজ্যিক প্রতিশোধ পরিস্থিতি। সবশেষ স্থলপথে বাংলাদেশ থেকে তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্যের আমদানির ওপর ভারতের বিধিনিষেধ তারই অংশ। তবে প্রতিবেশী রাষ্ট্রের এ ধরনের সিদ্ধান্ত বাংলাদেশের সক্ষমতা বাড়াবে। বৃহৎ উদ্যোক্তাদের এমন বক্তব্যের বিপরীতে সমস্যার সমাধানে দুই দেশের কূটনৈতিক আলোচনার প্রয়োজন দেখছেন অর্থনীতিবিদরা। এদিকে সোমবার দেশের বিভিন্ন স্থলবন্দরে আটকা পড়েছে ভারতের রপ্তানির উদ্দেশ্যে যাওয়া বাংলাদেশের পণ্যের যানবাহন। ভারতের সঙ্গে বাণিজ্যে বাংলাদেশের জন্য স্থলপথই সবচেয়ে সুবিধাজনক। গত অর্থ বছরে বাংলাদেশ থেকে ভারতে মোট রপ্তানির ৮১%ই স্থলবন্দর দিয়ে। কিন্তু হঠাৎ স্থলপথে বাংলাদেশ থেকে তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্যের আমদানির ওপর ভারতের বিধিনিষেধ। ফলাফল নেতিবাচক প্রভাব দেশের স্থলবন্দরগুলোতে। সোমবার দেশের প্রধান স্থলবন্দরগুলোতে রপ্তানির অপেক্ষায় থাকা পণ্যবাহী যানবাহনগুলো প্রবেশ করতে পারেনি ভারতে। এর মধ্যে যশোরের বেনাপোলে ৩৬ ট্রাক তৈরি পোশাক ও লালমনিরহাটের বুড়িমারিতে ২০ ট্রাক খাদ্যপণ্য আটকা পড়েছে। এই সমস্ত পণ্য যদি সমুদ্রপথে রপ্তানি হয় তাহলে খরচ অনেক। আমরা কর্মজীবী লিভার এর শ্রমিক রয়েছে, এদের আমাদের খুব কষ্টকর হয়ে যাচ্ছে। দুই দেশের বাণিজ্য অনুপাতে বড় পার্থক্য। ২০২৩-২৪ অর্থ বছরে ভারতে বাংলাদেশের রপ্তানির পরিমাণ মাত্র $১৫৭ কোটি, বিপরীতে ভারত থেকে আমদানির পরিমাণ $৯০০ কোটি। জুলাই আগস্টে পট পরিবর্তনে বৃহৎ প্রতিবেশীর সাথে চলছে অস্বস্তিকর পরিস্থিতি, যার দৃশ্যমান প্রভাব পড়ছে দ্বিপাক্ষিক বাণিজ্যে। মার্চ এপ্রিলে ভারত থেকে সুতা আমদানি বন্ধে উদ্যোগ নেয় বাংলাদেশ। বিপরীতে এপ্রিলেই বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট বাতিল এবং সবশেষ স্থলবন্দর দিয়ে কিছু পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা। বিকল্প হিসেবে পোশাক রপ্তানি আমরা সিতে শিপ করতে পারবো, কিন্তু অন্যরা বেশি ক্ষতিগ্রস্ত হবে এটার জন্য। এবং এটা আমি মনে করি রেসিপ্রোকাল। আমরা প্রথমে ঢিল মারছি ওই জায়গায়, এখন পাল্টা ঢিল খেতে হচ্ছে। সাম্প্রতিককালে দুই দেশের একটা রেসিপ্রোকাল বিষয় দাঁড়িয়েছে যে তারা আমাদের ট্রান্সশিপমেন্ট দিবে না, আবার আমরা তাদেরকে ট্রান্সশিপমেন্ট দিচ্ছি না। এতে কে লাভবান হবে? আমি তো মনে করি বাংলাদেশই লাভবান হবে। চলমান সংকট উত্তরণে তাই দ্রুত কূটনৈতিক আলোচনা শুরুর পরামর্শ অর্থনীতিবিদদের। বাণিজ্য চলাচল করলে সেটা একটা অর্থনৈতিক সম্পর্ক এবং রাজনৈতিক সম্পর্ক, তারপরে হলো ডিপ্লোম্যাটিক সম্পর্ক, এইগুলো থাকে। তো এখানে তো একটা সিগন্যাল দেওয়া হচ্ছে যে তা কোনো কারণে অসন্তুষ্ট কিংবা, কিন্তু এটা আমাদেরকে আলোচনার মাধ্যমে ঠিক করতে হবে। ভারতের নিষেধাজ্ঞা অনুযায়ী তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের জন্য দেশটির দুটি সমুদ্র পথ খোলা রাখা হয়েছে। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। পাচার হওয়া ও দেশে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ১,৩০,০০০ কোটি টাকার সম্পদ জব্দ করেছে অন্তর্বর্তী সরকার। অর্থ ফিরিয়ে আনার বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তথ্য জানান প্রেস সচিব। জানান, লুটের টাকা দরিদ্র জনগোষ্ঠীর জন্য ব্যবহার করতে ফান্ড গঠন করা হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন, ব্যাংকের পাচার করা অর্থ দুর্বল ব্যাংকে এবং বাকি পাচারের টাকা দরিদ্র জনকল্যাণে খরচ করবে সরকার। জুলাই অভ্যুত্থানে পতিত সরকার বিগত ১৫ বছরে দেশে চালায় লুটপাটের মহোৎসব। অভিযোগ আছে কয়েক লাখ কোটি টাকা পাচার করে বিদেশে গড়ে তুলেছে সম্পদের পাহাড়। পতিত শেখ হাসিনার সরকার ও তার সহযোগীদের পাচার ও আত্মসাৎ করা অর্থ ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এখন পর্যন্ত যেসব অর্থ ও শেয়ার জব্দ করা হয়েছে সেগুলো নিয়ে তহবিল করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। সোমবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সংবাদ সম্মেলনে জব্দ করা অর্থের পরিমাণ সম্পর্কে জানান প্রেস সচিব। অ্যাটাচমেন্ট আমরা যেটা বললাম ১,৩০,৭৫৮.৭ ও 7 কোটি টাকা এবং $1 মিলিয়ন, আর বিদেশে হচ্ছে 164। এটা হচ্ছে অ্যাটাচমেন্ট। আর পরে আমি যে ফিগারটা দিলাম ফ্রিজিং অস্থাবর সম্পত্তি, সেটা হচ্ছে ৪২,৬১৪.27 কোটি টাকা, আর $1 মিলিয়ন সেটা হচ্ছে 20.78। এটা হচ্ছে বিদেশে।
সংবাদ সম্মেলনে জব্দ হওয়া অর্থ কোন প্রক্রিয়ায় ব্যবহার করা হবে সে ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। যারা পালিয়ে গেছেন তাদের শেয়ার সেগুলোকে জব্দ করা আছে, এগুলোকে কিভাবে আমরা জনহিতকর কার্যে ডিপোজিটরদেরকে আবার ব্যাংকগুলোকে ক্ষতিপূরণ দিয়ে ডিপোজিটরের স্বার্থ রক্ষা করা যায় সেই ব্যাপারে একটা ফান্ড গঠন করে এই ফান্ডগুলোকে বা এই শেয়ারের যে লব্ধ অর্থ সেগুলোকে সেখানে ট্রান্সফার করে আমরা কিভাবে সেটাকে ম্যানেজ করব সে বিষয়ে আলোচনা হয়েছে। যেসব দেশে অর্থ পাচার হয়েছে তারা সাহায্যে আগ্রহ দেখিয়েছে বলে জানান গভর্নর। অর্থ পাচার প্রমাণিত হলে সিঙ্গাপুর, দুবাই সহ বেশ কিছু দেশ অভিযুক্তদের নাগরিকত্ব বাতিল করবে বলেও জানান তিনি। বিদেশি প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। ডিজিটাল জালিয়াতি করে 650 কোটি টাকা তৈরি করেন নগদ, যা দেশদ্রোহিতার শামিল। বাংলাদেশ ব্যাংকের তদন্তে প্রমাণিত সব ডাটা অপকর্মকারীরা মুছে ফেলতে পারেন শঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তবে নগদের পূর্ণ নিয়ন্ত্রণ ও আমানতকারীদের স্বার্থ রক্ষায় আইনি লড়াই চালিয়ে যাবে বলে জানান গভর্নর। আমরা কিন্তু ব্যাংকগুলোকে বলে দিয়েছি কোনো টাকা তুলতে পারবে না, অর্থাৎ এখন যারা কাজ করবে তারা কোনো ব্যাংকের থেকে কোনো অ্যাক্সেস পাবে না, তারা শুধু ক্যাশ ইন ক্যাশ আউট করতে পারবে, নতুন করে ব্যাংকের থেকে নেট আউটফ্লো করতে পারবে না। এটা আমরা আমাদের ইনফর্মালি আমরা এটাকে স্টার্ট করে রেখেছি যাতে কোনো বড় রকমের কোনো ক্ষতি করতে না পারে। দেশে রাজনৈতিক অনিশ্চয়তা, নির্বাচিত সরকার না থাকায় বিনিয়োগ হচ্ছে না, এমন মন্তব্য করেছেন রাজনৈতিক ব্যক্তি, অর্থনীতি বিশ্লেষকরা। রাজধানীতে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে বক্তারা অভিযোগ করেন আওয়ামী লুটপাট তন্ত্রের আমলারা এখনও সক্রিয়। বলেন অর্থনৈতিক সংস্কারে সরকারের সমন্বয়, স্বচ্ছতা ও সহযোগিতার অভাব রয়েছে, যা বাজেটে প্রভাব ফেলবে। এ সময় বিনিয়োগ ও শিল্পের উৎপাদন বাড়াতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দেন বিশেষজ্ঞরা। রাজস্ব আদায়ের বড় লক্ষ্যমাত্রা সামনে রেখে আসছে 2025-26 অর্থ বছরের নতুন বাজেট। আশা করা হচ্ছে এবারের বাজেট হবে কল্যাণমুখী ও সমতা ভিত্তিক, যেখানে অর্থনৈতিক স্বচ্ছতা এবং বিনিয়োগ ও ব্যবসার উপযোগী পরিবেশ তৈরি করাই অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ। তবে পতিত সরকারের কাঠামোর উপর দাঁড়িয়েই নতুন বাজেট আসছে বলে অভিযোগ করেছেন অর্থনীতি বিশ্লেষকরা। রোববার রাজধানীর একটি হোটেলে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ আয়োজিত সংলাপে বিশ্লেষকরা বলেন অর্থনৈতিক সংস্কারে স্বচ্ছতার অভাব রয়েছে। রাজস্ব আদায়ের একটি পূর্ণাঙ্গ রূপরেখা ছাড়াই এনবিআরকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এর প্রভাবও পড়বে বাজেটে। বাংলাদেশে এই ক্লেপ্টোক্রেসি বা যেটাকে চোরতন্ত্র বলে বা লুটপাটতন্ত্র বলেন কেউ কেউ, তো এইটার ভিতরে ছিলেন আমাদের আমলারা, এটার ভিতরে ছিলেন আমাদের ব্যবসায়ীরা, নির্দিষ্ট ব্যবসায়ী গোষ্ঠী যাদের আমরা অলিগার্ক বলি, এবং এটার সাথে আমাদের ছিলেন কিছু আপনার রাজনীতিবিদ। এখন যদি আপনি লক্ষ্য করে দেখেন তাহলে রাজনীতিবিদরা পালিয়ে গেছে, আপনার ব্যবসায়ী গোষ্ঠীরা ম্রিয়মাণ হয়ে আছেন, আর আমলারা আবার পুনরুজ্জীবিত হয়েছেন। একটা বাজেট তৈরি করার জন্য যেই পরিমাণে এবং সরকার সংস্কারের জন্য যেই পরিমাণে মন খুলে আলাপ আলোচনা করার, সেটা দেখলাম না। আমরা দেখলাম না যেটুকু ওনারা করছেন তার ভিতরে সমন্বয়ের অভাব, এবং ওনারা এক একজন সাইলোর মতো কাজ করেন সরকারের ভিতরেও, যেটুকু করেন তার স্বচ্ছতা নাই। বিশ্লেষকরা বলেন দেশে অতি দরিদ্রের হার বাড়ছে, বেকারত্বের হার পৌঁছেছে 14%, আর শ্রমিকদের মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির নিচে। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনারও পরামর্শ দেন বক্তারা। যেমন এক ভদ্রলোক $1 বিলিয়ন পাচার করেছেন, এন্টি করাপশন কমিশন তার 8,000 কোটি টাকা এখানে জব্দ করেছেন। সো এইটাও কিন্তু একটা আদায় হিসাবে আমি দেখি। আর তৃতীয় যেটা, সেটা হলো যে সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আদায় এইসব পাচার বন্ধ করা গেছে কিনা। এই যে আমাদের রেমিটেন্স গত 10 মাসে $5 বিলিয়ন যে বেশি আসলো, এটা হঠাৎ করে আসেনি। ব্যাংক মালিকানায় স্বচ্ছতা আনার জন্য আলটিমেট বেনিফিশিয়ারি ওনার চিহ্নিত করতে একটা সার্কুলার দেওয়া হয়েছে, যেটার বাস্তবায়ন এই মার্চ থেকে শুরু হলো। বাংলাদেশ ব্যাংক এই ইউপিওর একটা ডেটাবেস মেনটেন করবে, এবং আমরা আশা করব যে প্রতি প্রান্তিকে তাদের যে ডেটাটা আসবে, মার্চের 31 তারিখে প্রথম ডেটাটা আসার কথা, সেই ডেটাটা জনসম্মুখে প্রকাশ করা হবে, কোন ব্যাংকের আসল মালিক কারা। এলএফএস চাকরি যদি বড় সমস্যা হয়, তাহলে এখন আমরা বলেছি যে প্রায় 21 লাখ চাকরি হারিয়েছে, কিন্তু কোন সেক্টরে চাকরি হারিয়েছে এটা আপনি বলতে পারবেন না, কারণ এলএফএস এর ডাটা ঠিক করা হয়নি এখনো।
আয় ব্যয়ের হিসাবের ক্ষেত্রে এমওএফের ডাটা এখনো 7 মাসের আছে, কিসের উপরে বাজেট নির্ধারণ করা হয়েছে আমরা জানি না। এবং মাল্টি ডাইমেনশনাল পভার্টির মতো একটা রিপোর্ট তৈরি করা হয়েছে যেটা জাস্ট প্রকাশ করতে হবে, সব ঠিক আছে, আটকে রেখেছিল আগের সরকার, সেইটাকে প্রকাশ করা হয়নি। আমাদের ট্যারিফ যে নির্ধারণ করা হয়, আমরা যখন কোনো বিদ্যুৎ কেন্দ্র দেই কাউকে, তখন যে ট্যারিফ নির্ধারণ করে তার কোনো স্ট্যান্ডার্ড প্রসিডিউর নাই। আমরা বিভিন্ন রকমের মাপকাঠি ব্যবহার করে ট্যারিফ নির্ধারণ করি। এইটাতে স্ট্যান্ডার্ডাইজ ট্যারিফ নির্ধারণ করা, এটা কিন্তু এই সরকার ইজিলি করে যেতে পারতেন। সংলাপে দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে রাজনৈতিক স্থিতিশীলতা ও নির্বাচিত সরকারের বিকল্প দেখছেন না বিএনপি নেতা আমির খুসরো মাহমুদ চৌধুরী। আর টেকসই ও বাস্তবায়নযোগ্য বাজেট প্রণয়ন করার কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। বিদেশি বিনিয়োগকারীরা সিদ্ধান্ত নিচ্ছে না, অল আদার স্টেক হোল্ডার এভরিবডি, সবাই কিন্তু অন হোল্ড, স্থগিত, সবাই অপেক্ষা করছে। সো আমাদের সেই জায়গাটাই মনোনিবেশ করতে হবে। উই নিড ইকোনমিক ডেমোক্রেটাইজেশন ইন দ্য কান্ট্রি। ফর এভরিবডিজ সেক উই নিড ইকোনমিক ডেমোক্রেটাইজেশন অফ বাংলাদেশ। এখানে আমাকে এই ইকোনমিক মডেলে ঢুকতে হবে। And we should also recall the liberation of Bangladesh happened when world economic order broke down. বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে বরাদ্দ বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষকদের মর্যাদাপূর্ণ বেতন কাঠামো ঠিক করার সুপারিশ করেন বিশ্লেষকরা। সরকারি কর্মকর্তাদের বাচ্চারা সরকারি স্কুলে ভর্তি হতে হবে, এই যে নিয়ম আমরা এইবারের বাজেটে দেখতে চাই। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। স্বয়ংক্রিয়ভাবে ইস্যুকৃত সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিটের সংখ্যা 3 লক্ষের মাইলফলক অতিক্রম করেছে। সোমবার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, আমদানি রপ্তানির ক্ষেত্রে সময় ও ব্যয় কমানো এবং দেশি বিদেশি ব্যবসায়ীদের মধ্যে আস্থা সৃষ্টিতে কাজ করছে বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো সিস্টেম BSW। এই ছিল এখনকার আয়োজন, সাথে থাকার জন্য ধন্যবাদ।